হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকালকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা ভোট দাও, ভোটের মাধ্যমে আমাকে জানাও যে আমি কোন বিষয়ের ওপর ভিডিও করব। যেহেতু আমি গতকালকে কোনো রকম ব্লগ বানাইনি, তো সে কারণে আমার এই ব্যবস্থাটা করতে হলো যে কি করা যায়। তো ভোটের মাধ্যমে আমি জানতে পারলাম তোমরা বেশি ভোট যেটাই দিয়েছো সেটা হচ্ছে আগের দিনের ব্লগ পড়ে তার কমেন্টগুলো পড়ো, আগের দিনের ব্লগ দেখে তার কমেন্টগুলো পড়ো। তো সেটাই তোমরা বেশি চেয়েছো। আমি আরও একটা অপশান দিয়েছিলাম সাজার জিনিস, তো যাই হোক সেটার থেকে এটাই ভোট বেশি এসেছে। আর দেখো, আমি তো জেনে নিলাম যে প্রচুর কমেন্টও এসছে যে আমার সাজার জিনিসগুলো দেখতে চেয়েছে অনেকেই, তো সেটা আমার মাথায় থাকলো। আমি নেক্সট টাইম অবশ্যই যদি কখনো ব্লগ কামাই হয়ে যায় তখন আর ভোট টোট দেবো না, তখন ডাইরেক্ট সাজার জিনিসগুলো দেখিয়ে একটা ভিডিও বানিয়ে নেবো। কারণ প্রচুর কমেন্ট এসছে, কিন্তু কি করব বলো, যেখানে ভোট বেশি তো সেখানেই আমার যাওয়াটা সেইটা নিয়েই ভিডিও করাটা আর কি কি বলবো ঠিক হবে আর কি, সেটাই বলতে যাচ্ছি। তো এই যে আমি আমার আরেকটা ফোন, ব্যবসার ফোন, তো এখান থেকে আমার অ্যাকাউন্টটা খুলে আমি এখান থেকে আমার কমেন্টগুলো এখন পড়বো। আর হ্যাঁ, আরও একটা বিষয় নিয়ে তোমরা প্রচুর বেশ কিছুদিন ধরে একটা বিষয়ের ওপর প্রচুর কমেন্ট আসছে। এমনকি আজকেও বলেছে যে ওই বিষয়টা একটু জানিও, যে ওই আমার জেঠির বিষয়টা। তো ওটাও অবশ্যই ভিডিওর শেষে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যতটা পারবো ক্লিয়ার করে দেবো মাথায় রেখে। তো চলো এখন আপাতত কমেন্টগুলো পড়া যাক, তারপর না হয় আবার ফিরে আসা যাবে ওই বিষয়ে। চলো শুরু করি। হ্যাঁ, এখন বাজে হচ্ছে দুপুর 12টা 6 থেকেই এই ভিডিওটা স্টার্ট করছি। এটা আবার আমাকে এখন শ্যুট করে এডিট করে আবার এক্ষুনি পোস্টও করে দিতে হবে। সারাদিন সকাল থেকে অবশ্যই ব্লগ বানাচ্ছি, সেটা তোমরা অবশ্যই আমার নেক্সট ব্লগে পেয়ে যাবে, আজকের সারাদিনের ভিডিওটা। তোমার মেয়েকে, আচ্ছা নামগুলো পড়বো আজকে, ঠিক আছে? মন্দিরা নাম, হ্যাঁ মন্দিরা পাল, বা ফার্স্টেই আমার নাম পেয়ে গেছি। বলছে তোমার মেয়েকে আজকে ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এমডি সাভার জাহান, দিদি তোমার গ্যাসের পাশের মানি প্ল্যান্টটা আসল? ওই মানি প্ল্যান্ট যদি আসল হয় তাহলে রোদের আলোয় দিও, তাহলে গাছটা আরও বেশি সতেজ হবে। আমি তোমার সব ভিডিও দেখি। আমার নাম নিও নাসিমা আক্তারিয়া, আমি ক্লাস 8-এ পড়ি, লাভ ফ্রম শ্যামনগর। আচ্ছা হ্যাঁ, আমার গ্যাসের পাশের মানি প্ল্যান্টটা আসল, তবে মানি প্ল্যান্ট কিন্তু রোদ্দুরে রাখা যেতে পারে, বাট আমি যতদূর জানি মানি প্ল্যান্ট একটু আধো আলো রোদে রাখতে হয়, কড়া রোদে রাখে না, একটু আধো আলো, হালকা আলো আসবে এরকম টাইপের জায়গায় রাখে। তো আমার রান্নাঘরে রাখার সময় আমি ভেবেছিলাম গ্যাসের পাশে রাখছি, আদৌ গ্রোথ করবে তো, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে না, আমার মানি প্ল্যান্ট গ্যাসের পাশে রাখা সত্ত্বেও ভালোই গ্রোথ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, প্রিয়া ঘোষ, এটাকে ওয়াইন কালার বলে না দিদি? আচ্ছা হতে পারে ওয়াইন কালার বলে না, আমি তো কালার খুব একটা চিনি না, কালার সম্বন্ধে অত বুঝিও না। তো অনেকে আমাকে বলেছে ওটা ওয়াইন কালার, তো সেই জন্যই আমি তোমাদেরকে ওয়াইন কালার বলেছিলাম। স্নিগ্ধা মেলোডি, প্রাঙ্ক ভিডিও করো দাদার উপর অ্যান্ড সেটা দাও আজ। হ্যাঁ, আজকে দিতে পারবো না সেটা, তবে প্রাঙ্ক ভিডিও যদি ভবিষ্যতে পারি চেষ্টা করবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার জন্য। বিষ্ণুপদ দেবনাথ, আচ্ছা তোমরা না চক্রবর্তী, তাহলে ঘোষের বাড়ির বউ বলো কেন? না, তোমার হয়তো শুনতে ভুল হয়েছে, আমি কিন্তু ঘোষের বাড়ির বউ বলিনি, আমি বলেছি গোসাই বাড়ির বউ, ঠিক আছে? আচ্ছা, সাবিনা লিখেছে সবিকা সবাইকে সুন্দর লাগছে। আচ্ছা, তারপরে বর্ষামণি লিখেছে বউ ভাতে গেলে বউ দেখালে না? আমি বউ দেখিয়েছি, তোমরা হয়তো ভিডিওটা ভালো করে লক্ষ্য করনি। বউ অনেকগুলো মহিলার সাথে একসাথে ফটো তুলছিল, এমনকি আমার থাম্বনেলেও বউ রয়েছে বউ ভাতের ভিডিওতে। হ্যাঁ, অরিজিৎ ঘোষ লিখেছে এভাবে কেউ মটন আর পোলাও একসাথে দেখায়, তাও আবার ক্যামেরা এইভাবে, উফ লোভ হয় না বলো? এখন রাত 2:30 বাজে, কি করি বলো তো? আর কি, আমাদের ব্লগারদের কাজই তো যেটাই ভিডিও করব সেটাকে একটু সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা, তাই না? মায়াবী লিখেছে আজকে সুন্দর লাগছে তোমাকে, পার্টি লুকে তোমাকে বেস্ট লাগে, আর জয়ীকে এই কালারটা অনেক মানাইছে। থ্যাংক ইউ সো মাচ। আজ থেকে কয়েক মাস না, বছরখানেক আগে পর্যন্ত আমি যখনই সাজুগুজু করে বাড়ির বাইরে যেতাম তখনই আমার বাজে কমেন্টে ভরে যেত যে তুমি সাজতে পারো না, বিচ্ছিরি লাগছে, সাজতে পারো না, প্রচুর বাজে কমেন্ট একটা সময় আমি পেয়েছি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে বলবো না, আমার খুব কাছের এক মানুষের আশীর্বাদে এখন মোটামুটি বুঝতে পেরেছি যে স্টেপ বাই স্টেপ কিভাবে সাজতে হবে।
আচ্ছা, বুসরা ফামিদা, লাভ দিদি, থ্যাংক ইউ। আচ্ছা, কাবেরী বিশ্বাস, কানের দুলটার জন্য বাজে লাগছে। হতে পারে, আমার কাছে অনেকগুলো কানের ছিল, তো সবার সাথে আলোচনা করে ওই কানেরটা পরেছি। আচ্ছা, মাইমানা রামা, চিংড়ি মাছের পিঠের কালো ওই লম্বাটা ফেলো দিদি, ওতে নোংরা থাকে। হ্যাঁ, এই কমেন্টটা অনেকেই করেছো, চিংড়ি মাছের পিঠের ওই কালো লম্বাটা ফেলো। এবার প্রথমত আমি কোনো মাছই কাটতে পারি না, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকম মাছ আছে কোনো মাছই কাটতে পারি না। হ্যাঁ, চিংড়ি মাছের খোসাটা ছাড়াতে পারি, বাট কোনো মাছ কখনো কাটতে পারি না। এবার চিংড়ি মাছের ওই সুতলি ওইটা যে ফেলতে হয়, সেটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমার বাবার কাছে আমি দেখেছি। আমার বাবা কিন্তু ওইটা ফেলতো, বা বাবা যখনই রান্না করতো তখনই দেখতাম ওইটা ফেলে রান্না করছে। তো এটা আমি শুধুমাত্র আমার বাবাকে দেখেছি। আদার্স আমি আমার শ্বশুর বাড়ির কাউকে বা আমার বাপের বাড়ির ওদিককার কাউকে বা বন্ধু বান্ধবদের মধ্যে আমি কোথাও কখনো কাউকে দেখিনি যে ওটা ফেলছে, একমাত্র আমার বাবাকে দেখতাম। তো আমি ভাবলাম যে হয়তো না ফেলেও খাওয়া যেতে পারে, তো খেয়ে নিয়েছি। আচ্ছা, বিদিশা চ্যাটার্জি, ইনি আমার ভীষণ পছন্দের একজন ভিউয়ার্স, কারণ এই বিদিশা চ্যাটার্জির কমেন্টগুলো পড়লে আমার ব্লগ করার এনার্জি, মানে তোমাদের সবাইকে অবশ্যই তোমাদের সবার কমেন্ট আমার ব্লগ করার এনার্জি বাড়িয়ে দেয়। কিন্তু এই বিদিশা চ্যাটার্জির কমেন্টগুলো জানি না কেন আমার পুরো এইখানটা ভেদ করে একদম পুরো তীরের মতো গিয়ে বুকে লাগে। আমার ভীষণ ভালো লাগে ওনার কথাগুলো, ভীষণ আমাকে মোটিভেট করে আমার কাজের প্রতি। তোমাকে আর জয়ীকে অসম্ভব সুন্দর লাগছে। তুমি একটা খুব ফ্যাশনেবল লুক দিয়েছো, আর জয়ী তো সুপার সেভি উপায়ের। এই ওর চোখে কথা বলে, এই মেয়ে যত বড় হবে তত সুন্দর হবে। সব থেকে বড় কথা, ওর মন খুব সুন্দর। তুমি আগের জন্মে কিছু তো ভালো করেছিলে, তাই এই জন্মে ভগবান তোমাকে জয়ীকে দিয়েছেন। সবসময় ট্রেডিশনাল না সেজে মাঝে মাঝে ফর এ চেঞ্জ এরকম ফ্যাশনেবল লুক ক্রিয়েট করবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমার ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিচ্ছু না যে আমার ঘরে কন্যা সন্তান এসেছে। আর আরেকটা কথা, ট্রেডিশনাল লুকটাও অ্যাকচুয়ালি আমার না কেমন জানি না মনে হয় আমার মুখশ্রীর সাথে বোধহয় ট্রেডিশনাল লুকটাই বেশি যায়, আর পার্টি লুকটা বোধহয় একটুখানি কম যায়, এটা আমার কেমন যেন মনে হয়। ওই জন্য আমি বেশিরভাগ জায়গাতে ওই ট্রেডিশনাল লুকটাই রাখার চেষ্টা করি। আচ্ছা, তারপরে লিখেছে সিনথানিয়া ব্লগ, লিখেছে জয়ীকে আজ অনেক সুন্দর লাগছিল, থ্যাংক ইউ। আকাশের দাদুর ঘটনাটা বলো প্লিজ। হ্যাঁ, আমি ওটা আজকেই ক্লিয়ার করব, লাস্টে গিয়ে বলছি। হ্যাঁ, কমফোর্টেবল না হলে নিউজটা কই পাবো সেটা বলো। কমফোর্টেবলের ব্যাপার না, আমি বলছি বিষয়টা পরে। আর নিউজটা আমি অনেক খুঁজেছি, আমি নিউজটা কোথাও এখন আর পাওয়া পসিবল না। তখন তো ইউটিউব ছিল না হয়তো, বা থাকলেও এত পপুলার ছিল না। আচ্ছা, ফেলাপিয়ার যাই হোক, অর্পিতাদির মেয়েটা কি কিউট আর ইন্টেলিজেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার মেকআপ আর জাস্ট শাড়ি অসাম, জয়ীকে সুন্দর লাগছে। আচ্ছা, ওই একজনই লিখেছে, থ্যাংক ইউ। ছোট মায়ের শাড়িটা কি সুন্দর হয়েছে, আর মেকআপও জাস্ট বা, ওই একজনই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মীরা এসকে লিখেছে, রোজাই আছি গো দিদি, তুমি এত খাবার দেখাচ্ছ, টিনের ঘর সুন্দর আগে বানিও। বাংলাদেশের নাটকে দেখতাম টিনের বাড়ি আর কাঠের বক্স খাট, আর বেডশিটগুলো দারুণ লাগতো। সিঁড়ি দিয়ে ছাদে উঠেই সাইডে সরু পেজটা, ওই সিঁড়ির দরজায় পিছনের জায়গায় যে সিংহাসনটা যদি সেট হয় ওইখানে রেখো, ওপরে ফল সিলিং আর মেঝেতে কার্পেট দিও, আর তোমাদের সবাইকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওপরে যদি আমার সিংহাসন তুলতেই হয়, আমি ভাবছি ওপরে সিংহাসন তোলার কথা, যদি তুলতেই হয় তাহলে ওই দরজার পেছনে ওই ফাঁকা জায়গাটাতেই তুলবো। তবে অনেক রকম সমস্যা আছে, আমাকে আগে দেখে নিতে হবে, কারণ আমার তো আবার যে কোনো দিকে মুখ রাখতে পারবো না ঠাকুরের। আমার কত কমেন্ট এসেছিল যে ওই অ্যাকোয়ারিয়ামটা সরিয়ে ওইখানে তো সিংহাসন রাখতে পারো। এই মানুষগুলো বোঝে না যে সিংহাসন যেখানে খুশি সেখানে রেখে দিতে পারি না, দিকের ব্যাপার রয়েছে। ওই অ্যাকোয়ারিয়ামের জায়গায় সিংহাসন রাখা যাবে না ছোট ঘরে, কারণ যে দিকে ঠাকুরের মুখ হয়ে যাচ্ছে সেটা খুবই খারাপ। তো আমার ওই দরজার পেছনে ওপরে রাখতে গেলে, দরজার পেছনে জায়গাটাই সব থেকে ভালো, ওইখানে রাখতে গেলে ছাদের উপরে, তাহলে আমাকে দেখে নিতে হবে। আমি তো মানে যদি ওপরে রাখি, এই দিকে মুখ করে রাখতে পারলে দারুণ দেখতে লাগতো সিংহাসনটাকে, বাট আমি এই দিকে মুখ করতে পারবো না, আমি নিরুপায়, আমাকে এই দিকেই মুখ করতে হবে। আর এই দিকে মুখ করলে পরে আমি দাঁড়িয়ে পুজো দেওয়ার মতো আমার জায়গা থাকছে কিনা সেটাও আমাকে একবার দেখে নিতে হবে, যদি হয় আমি ওপরে তুলে দেবো। আচ্ছা, সোনিয়া পারভিন লিখেছে, সোমনাথ দা ডার্মাকিউ কি করবে প্লিজ বলো। ও ডার্মাকিউ ফেস ওয়াশটাই ইউজ করে আগাগোড়া, ওর ডাক্তার ওকে দিয়েছিল, মাখতে বলেছিল আর কি।
আচ্ছা, লবণিকা কুণ্ডু, দিদি ঠাকুরের কিছু শাড়ি দেখাবে গো, মানে ঠাকুরকে দেওয়া যাবে এমন কিছু। ঠাকুরকে তুমি যে কোনো শাড়ি দিতে পারো, তুমি তোমার বাজেট অনুযায়ী, যে তোমার যেটা বাজেট সেই অনুযায়ী তুমি যে কোনো শাড়ি ঠাকুরকে দিতে পারো। ঠাকুর কি বলেছে যে আমি এই শাড়ি পরবো বা আমি ওই শাড়ি পরবো না? সব রকম শাড়ি ঠাকুরকে দেওয়া যায়। আসমা বেগম, তোমাদের তিনজনকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সুপর্ণা দেবনাথ লিখেছে, আমি কিন্তু বলে দিয়েছি যে তোমার সাজার কালেকশন দেখতে চাই দি ভাই, প্লিজ কালকে ওটাই দেখিও। কমেন্টের রিপ্লাই তো তুমি এমনিও দিয়ে দাও না, পরে দিয়ে দেবে, বাট মেকআপ কালেকশন দাও, কিভাবে অর্গানাইজ করে রাখো সেটাও দেখাও প্লিজ, কথাটা রাখবে তো? আসলে ভোটটা তো মানে কমেন্ট পড়ে উত্তর দেওয়াতেই বেশি এসেছে, তো পরের বার আমি অবশ্যই ভিডিও দেবো। আজ চৈতালি পাল লিখেছে, আজ জাস্ট চুমু লাগছে, শাড়িটার দাম বলো। থ্যাংক ইউ সো মাচ। শাড়িটা আমি উপহারে পেয়েছি, আমার খুব কাছের একজন আমাকে ওই শাড়িটা দিয়েছে, তো প্রাইসটা বলতে পারছি না এখানে। আচ্ছা, পম্পা চক্রবর্তী লিখেছে, ভালো ভিডিও বানাও, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার সাথে আমার খুব ভালো লাগে, তোমাকে আমার খুব ভালো লাগে, সুন্দর হাসি খুশি, তাই খুব সুন্দর লাগে। তোমার কাজ করছো খুব সুন্দর, সাজগোজ খুব খুব সব সুন্দর মিলিয়ে তুমি খুবই সুন্দর বাবা, সুন্দর সুন্দর ছড়ানো, মেয়েও খুব সুন্দর, তোমার আগের থেকে অনেক ভালো লাগে, অনেক ভালো চয়েস হয়েছে তোমার, আচ্ছা ভালো, থ্যাংক ইউ সো মাচ। পাপি লিখেছে, গর্জিয়াস নারী ইন গর্জিয়াস শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। পায়েল লিখেছে, মন্দিরা এরকম হেব্বি, সোনামা হেব্বি, এরকম একটা সিম্বল দিয়েছে। স্বপ্না লিখেছে, মন্দিরা দি তুমি তোমার শ্বশুর বাড়িতে কীর্তনা যোগদান, আচ্ছা কীর্তনা লিখেছে, কীর্তন হবে, কীর্তনে যোগদান করনি? না, আমি আমার শ্বশুরবাড়িতে, তোমরা তো নতুন নতুন ভিউয়ার্স হয়তো জানো না, আমি প্রায় আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে এসেছি 15 বছর, তো প্রথম 5 বছর আমি কীর্তনে উপস্থিত থাকতাম, তারপরে অনেক রকম সমস্যার কারণে আমি গেল প্রায় 10 বছর হতে গেল, প্রায় 10 বছর হয়ে গেছে আমি কীর্তনের অনুষ্ঠানে উপস্থিত থাকি না। আচ্ছা, তারপরে অরূপ বেরোয়া লিখেছে, দিভাই তোমার ঘরের জন্য একটা কাঠের খাট বানাও, দেখতে অনেক ভালো লাগবে, তোমার ঘরের খাট ওপরে তুলে দিও। না, আমার কাঠের খাট খুব একটা পছন্দ নয়, আমি এরম খাটই খুব পছন্দ করি, আর ওপরে এই খাটটা তুলে দিলে হবে না, আমার মায়ের বাড়িতে একটা খাট পড়ে রয়েছে এক্সট্রা, ওই খাটটাই আমি ওপরে নিয়ে আসবো। আচ্ছা, স্নিগ লিখেছে, শাড়িটা দেখতে চিপ, তোমার চয়েসটা সত্যি, কলকাতাতে এগুলো ফুটপাতে বিক্রি হয় 300-400 টাকায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বিজনেস নাম্বারটা তো জানো তো, তাহলে তোমাকে যদি 300 টাকায় শাড়িগুলো পাওয়া যায়, তোমাকে আমি প্রায় 5-6টা শাড়ির দাম দিয়ে দেবো, ঠিক আছে? তুমি আমাকে প্লিজ তাহলে 300 টাকা করে দেবো, তুমি একটু 400 টাকা বললে তুমি একটু দামাদামি করে 300 টাকা করে নেবে, তুমি প্লিজ আমাকে শাড়িগুলো একটু এনে দিও, ঠিক আছে? 300 টাকা দিয়ে আমি তোমাকে গুগল পে করে দেবো, তুমি আমাকে শাড়িগুলো আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, হ্যাঁ? কিংবা ক্যাশ অন ডেলিভারি হলে আরও ভালো হয়। আচ্ছা, এমআর বালুগুড লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। डूबे फैमिली डूबे फैमिली लिखेছে, आपकी कढ़ाई पत्ता ना पौधा लगा लीजिए, अच्छा लगेगा, বুঝতে পারলাম না। आप एक करी पत्ता का पौधा लगा लीजिए, आई थिंक কারি পাতার গাছ লাগাতে বলছে বোধহয়, বুঝতে পারলাম না, যাই হোক। সীমা ওয়ার্ল্ড, জয়কে তোমাকে অনেক সুন্দর লাগছে, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, বিয়ে বাড়িতে আর রাতে সবাই মিলে ফিরলে, হ্যাঁ। আচ্ছা, সামিয়া কিয়া লিখেছে, তুমি যে চিংড়ি মাছ খেলে সেটার পিঠের, আচ্ছা এটা তো আমি ক্লিয়ার করলাম কিছুক্ষণ আগেই। দিদি ভাই, এই ছোট্ট একটা বোনের পাশে থেকেও এতবার বলছি, মাই ডোলা বিশ্বাস। আচ্ছা, সবাইকে একসাথে ভালো লাগছে। শম্পা চক্রবর্তী লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, দারুণ হয়েছে শাড়িটা, তোমার চয়েস খুব ভালো। ইতি মুখার্জি লিখেছে, উফ জয়ী সোনাকে কি মিষ্টি লাগছে। আয়ান লিখেছে, আয়ান, মা মেয়ে দুজনকে খুব মিষ্টি লাগছে আজ, মানুষ চেষ্টা করলে সব কিছু পারে, সামান্য শ্যাম্পু বলাটা কোনো ব্যাপার বলো, শ্যাম্পু আমি কমেন্ট করি না, আজ পুচকিটাকে এত ভালো লাগছে না বলে থাকতে পারলাম না, থ্যাংক ইউ সো মাচ।
দিদি তোমার খুব সুন্দর লাগছে। আচ্ছা, বেশিরভাগ কমেন্টই সুন্দর লাগছে সুন্দর লাগছে এসেছে। জয়ী সোনার কাছে তোমাকে বিশ্রী লাগছে, একদম। জয়ী সোনার কাছে যদি আমাকে বিশ্রী লাগে তাহলে এর থেকে পরম পাওয়া জীবনে আর কিছু হতে পারে না। ঠিক আছে, এটা লিখেছে হচ্ছে রোমা মন্ডল মাইতি। আচ্ছা, পূজা লিখেছে দিদি ভাই তুমি বড় জানলা চাইছো তো, তুমি ছাদের ওপরে যে দরজাটা রেখেছো না ওটা সমান করে এদিকে সিঁড়ি দরজা পর্যন্ত লম্বা বারান্দা করে, ওপরে চাল থাকবে কিন্তু পাশে বেড়া থাকবে না, মাঝে পটিশনটা দাও। এটা খোলা রাখলে তুমি দোলনা রাখতে পারবে, বর্ষার সময় বসতে পারবে, দোলনার ছাদে থেকে বাইরে নিচে দৃশ্য দেখতে পারবে, পুজোর সময় লাইটিং ঝুলাতে পারবে, আটকে দিও না। আমাদের এমন ঘর, উপরে গরম, বারান্দায় বসতে পারবা, আর টিনের ঘরে গরম, খুব আরাম পাবে দিদিভাই, ভালো দেখো দেখো ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, আমি অবশ্যই চেষ্টা করব। তোমার জায়ের মেয়েটার রেড ড্রেস পুরো কুইন লাগছে, লাল পরি। থ্যাংক ইউ সো মাচ অদিতি দাস। বউটাকে দেখতে পুরো নায়িকা মৌসুমী চ্যাটার্জি। সবরি ওসান বেজয় লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। না, আমি থ্যাংক ইউ বলছি কেন? হ্যাঁ, বউটার হয়ে আমি থ্যাংক ইউ বলে দিলাম। ঠিক আছে, তোমার শাশুড়ি মা ও ননদের নিমন্ত্রণ ছিল না, ওনাদের দেখলাম না যে, তোমাদের জয়কে খুব সুন্দর লাগছিল। না, আমার শাশুড়ি মা ননদের ওদের নিমন্ত্রণ ছিল না। যাই হোক, আচ্ছা, মন্দিরা তো পুরো কাজল অ্যাক্ট্রেস। বাবা, কোথায় পাঠিয়ে দিয়েছো আমাকে। ইয়োর ডটার হ্যাজ গট বিউটিফুল ফিচার্স, বড় হয়ে যে সুন্দর লাগবে ট্রেডিশনাল ড্রেসেস, চুলটা লম্বা করলে তো দারুণ। হ্যাঁ অবশ্যই, আমি আর চুল কাটাবো না ওর, দেখা যাক কি হয়। আর বেশিরভাগই জয়ী খুব মিষ্টি, তোমাকে খুব মিষ্টি, তুমি খুব সুন্দর, এইসব কমেন্টে ভরে গেছে। তুমি কচ্ছপের আংটিটা উল্টো পড়েছো, পায়েল দাস লিখেছে। এটা পরার পরে আমি আবার সোজা করে নিয়েছি। আমার এই আঙুলে এতদিন ছিল, এই আঙুলে ঢুকছে না, এই আঙুলে পড়তে হচ্ছে, মানে মোটা হচ্ছি। ঠিক হতে হবে, ঠিক হতে হবে। মন্দিরাদি, তুমি কি শাড়িটা তোমার ব্যবসার ওখান থেকে নিয়েছো? রিপ্লাই করো, শাড়িটা খুব সুন্দর, তোমাদের সবাইকে সুন্দর লাগছে। মনমোহন চক্রবর্তী লিখেছে, হ্যাঁ আমার শাড়িটা আমার যেখান থেকে ব্যবসা করি ওখানকারই, কিন্তু মানে ওটা আমি কিনিনি, ওখান থেকে আর কি আমাকে গিফট দিয়েছে আমার খুব কাছের একজন। সোমা লিখেছে, নাইটিগুলো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক কথা বলেছো। আর তো বেশিরভাগই ওই একই কমেন্ট, মা মেয়েকে সুন্দর লাগছে, এই টাইপের কমেন্টই ভরে গেছে আগের দিনের ভিডিওটা। ঠিক আছে, মন্দিরা তুমি খুব আন্তরিক আর লক্ষ্মী স্বরূপা, সুতপা শর্মা লিখেছে। তো চলো বন্ধুরা, আপাতত আমি এখানেই স্টপ করছি, কারণ প্রচুর কমেন্ট আসে, তো যতটা পসিবল হলো আমি পড়লাম। আর বাকিটা তো আমাকে বলতে হবে, যে আমার ঠাকুমা বলছি, আমার জেঠিমার ওই কেসটা আমাকে বলতে হবে। তো চলো বাবা, শেষই হচ্ছে না, দেখো আমি এরকম করে পিছিয়ে যাচ্ছি, এখনো প্রচুর কমেন্ট রয়েছে। যদি পড়তাম তাহলে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানেই হয়ে যেত। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে এবার আমি বলি ঘটনাটা কি হয়েছে। দেখো, প্রথমত বিষয়টা পুরোপুরি খুলে তোমাদেরকে বলাই যায়, কিন্তু পুরোপুরি খুলে ডিটেলসে তোমাদেরকে বলতে পারছি না, যেহেতু ইউটিউব গাইডলাইনের একটা ব্যাপার রয়েছে। আমার মুখ দিয়ে উচ্চারণ হওয়া কিছু শব্দের কারণে আমার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে যতটা পসিবল আমার চ্যানেলটাকে রক্ষা করে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। ওটা অনেক বছর আগেকার ঘটনা। রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, আমি মা বাবা সবাই ঘুমাচ্ছিলাম, আমার রুম আলাদা ছিল, আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, পাশের ঘরে মা বাবা ঘুমাচ্ছিল। তো একটা ফোন আসে, তখন বাজে রাত্রির 1:30 থেকে 2টো। একটা ফোন আসে আমার বাবার ফোনে। ফোনটা আসার সাথে সাথে আমার বাবা খালি গায়ে, বাবা তো বাড়িতে লুঙ্গি পরতো, তো খালি গায়ে লুঙ্গি পরেই, হাতে জাস্ট ফোনটা বোধহয় নিয়েছে, ফোনটা হাতে নিয়ে খালি গায়ে লুঙ্গি পরে আমার বাবা রানাঘাট থেকে বেথুয়াবে চলে গেছিল। মানে নিজের দাদা বৌদি, মায়ের পেটের দাদা বৌদি, মানে মায়ের পেটের দাদা আর বৌদি। তো এরকম একটা ঘটনা, যখনই বেথুয়ার থেকে ফোন করে আমার বাবাকে বললো যে ওরা আর নেই, এই 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 ঘটনা, তখনই আমার বাবা জাস্ট খাট থেকে নামলো, খাট থেকে নেমে ফোনটা নিল, তালাটা খুললো, সাটাম বেরিয়ে চলে গেল। ওই দিনটা আমি কোনোদিন ভুলবো না, কারণ আমার বাবা ওই যে খালি গায়ে লুঙ্গি পরে ফোন নিয়ে, আমার সাথে মায়ের সাথে কোনো কথা নেই, ডাইরেক্ট চলে গেল, একদম মানে দিশেহারা আমার বাবা পুরো।
তো যাই হোক, তো ওখানে গেল বেথুয়াতে, তারপরে তো সবই শুনলাম, সবই জানলাম। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার জেঠু জেঠি না, আমার জেঠু হচ্ছে স্কুল টিচার ছিল, আমার জেঠু ওখানকার হাই স্কুলের টিচার ছিল, তার সাথে সাথে খুব পার্টি করতো, খুব পার্টি করতো। জেঠু জেঠি দুজনাই খুব পার্টি করতো। এবার আমি কোনো পার্টির নাম নেব না, এইটুকু বলছি, খুব পার্টি করতো। তো এবার রাত্রিবেলা করে শুয়েছে ওখানে, জানো তো, মানে আমার বেথুয়াতে ঘরগুলো এরকম, এই হচ্ছে বড়দা বড় বৌদির ঘর, এই হচ্ছে মেজদা মেজ বৌদির ঘর, এই হচ্ছে ছোটদা ছোট বৌদির ঘর, আর এই হচ্ছে জেঠু জেঠির ঘর, আর মাঝখানে একটা বড় গোল উঠোনের চারপাশে এরকম খোপ 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 করে ঘর। এখন না, তখনকার কথা বলছি, এখন তো মেজদা মেজ বৌদি আলাদা, মানে ওইখানেই থাকে, একটু আলাদা হয়ে গেছে। ছোটদা ছোট বৌদির ঘর বলে এখন কিছুই নেই, জেঠু জেঠিরও কোনো ঘর নেই, আকাশ পাপড়ির ঘরও পাল্টে গেছে, এখন পুরো পাল্টে গেছে। তখনকার কথা বলছি, তখন একটা গোল উঠোন ছিল, চারপাশে এরকম ছোটদার ঘর, বড়দার ঘর, মেজদার ঘর, জেঠু জেঠির ঘর, এরকম টাইপের ছিল। আকাশ হওয়ার পর থেকেই ও সবসময় কিন্তু জেঠু জেঠির কাছেই শুতো। ওর দাদু হচ্ছে সম্পর্কে ওর দাদু ঠাকুমা, তো আমি জেঠু জেঠি করেই বলছি আমার। তো ও হওয়ার পর থেকে জেঠু জেঠির কাছেই শুতো, কোনোদিন জেঠু জেঠিকে ছাড়া ও শোয়নি রাতে। এবার সেদিনকে রাত্রিবেলা শোয়ার পর জেঠু জেঠির কাছে, মানে সবাই সবার মতো শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আকাশেরও তখন খুব ছোট আকাশ, তখন ও জেঠু জেঠির ঘরেই শুয়েছে রোজকার মতন। শোয়ার পরে নাকি ওর মশা কামড়াচ্ছে, ওর নাকি গরম লাগছে। এটা ঈশ্বর ছাড়া আর কিচ্ছু না। ওই দিনকে ঈশ্বরের মানে হাত আমার ভাইপোর মাথায় ছিল, আকাশের মাথায় ছিল ঈশ্বরের হাত। না হলে যে ছেলেটা প্রতিদিন জেঠু জেঠির কাছে শোয়, সেই দিনকে কেন ওর মশা কামড়াবে, ওর গরম লাগবে, ওর অস্বস্তি করবে, তাই না? তো অনেক মানে আশীর্বাদ ছিল বলে আকাশটা আমার বেঁচে আছে। তো আকাশ তখন ওই সময় বললো যে আমি মা বাবার কাছে গিয়ে শোবো। তখন স্বাভাবিকভাবে যে কেন, রোজ তো এখানেই শোবো, যে না আজকে আমার ভালো লাগছে না, মা বাবার কাছে গিয়ে শোবো। তারপরে ও দরজা খুলে বড়দা বড় বৌদির ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর জেঠু জেঠিও ভিতর থেকে দরজা লক করে শুয়ে পড়ে। তখন এবার অনেক রাত, সবাই শুয়ে পড়েছে, সবাই যে যার ঘরে ভিতর থেকে লক করে দিয়ে শুয়ে পড়েছে। এবার মাঝরাত্রিরে কিছু দল ঢোকে বাড়ির মধ্যে, ঢুকে প্রত্যেকটা ঘরের বাইরে থেকে ছিটকানি দিয়ে দেয়। ছোটদার ঘরে গিয়ে বাইরে থেকে ছিটকানি দিয়ে দেয়, মেজদার ঘরে বাইরে থেকে ছিটকানি দেয়, বড়দার ঘরে বাইরে থেকে ছিটকানি দেয়, তারপরে জেঠু জেঠি দিয়ে সবার ঘরে ছিটকানি দিয়ে না ওই গোল গোল ছুঁড়ে উঠোনে ছোড়ে গোল গোল, বুঝতে পারছো? তারপরে সেই আওয়াজেই তো সবার টেনশন শুরু হয়ে যায়, যে ওই আওয়াজটা তো সবাই চেনে, যেটা ছুটছে আওয়াজ হচ্ছে, তো সেই আওয়াজে সবাই ভয়ে জড়সড়ো হয়ে যায়। কিন্তু দরজা খোলার চেষ্টা করেছে, বাট কিছু উপায় নেই, বাড়ি থেকে সবাই দরজা দিয়ে দিয়েছিল যে দলটা ঢুকেছিল। তারপরে ওরা জেঠু জেঠির ঘরে ঢোকে, দরজা বোধহয় ভাঙে, জানি না আমি, দরজা ভাঙে বা হয়তো ডেকেছে খটখট করে, হয়তো ওরা এসে দরজা খুলে দিয়েছে বা কিছু একটা হবে। যাই হোক, ওদের ঘরে ঢোকে, জেঠু জেঠির ঘরে ঢুকে আমার জেঠু জেঠিকে এখানে একটা, নিচে একটা, দুজনকেই, জেঠু জেঠিকে একদম সামনে। কি করে বুঝতেই পারছো, তো এইগুলো করে। আর সেই আওয়াজে তো মানে ওই আওয়াজটা তো সবাই চেনে, ওটা কিসের আওয়াজ হতে পারে। তো সবাই চিৎকার করতে শুরু করে, পাগলের মতো কান্নাকাটি করতে শুরু করে, আর পাড়ার লোকজনও তখন জড়ো হয়ে যায়। ওরা ওদের কাজ সেরে সাটাম বেরিয়ে যায়, জাস্ট ওদের কাজটা সেরে সাটাম সঙ্গে সঙ্গে ওরা পুরো বেরিয়ে যায়। তারপরে তো সবাই পাড়ার লোকজন ছুটে এসে বাইরে থেকে সবার ঘরের ছিটকানিগুলো খুলে দেয়। তারপরে সবাই ঘর থেকে বেরিয়ে এসে জেঠু জেঠির ঘরে যায়, গিয়ে দেখে জেঠু জেঠি আর নেই, একেবারে পুরো অবস্থায় পড়ে রয়েছে দুজনা বিছানায় পড়ে রয়েছে জেঠু, আর জেঠি বোধহয় পড়েছিল মেঝেতে। আর দুজনারই একদম এসব জায়গা দিয়ে পুরো হচ্ছে, যেহেতু এখানে এখানে নিচে একটা, তো বুঝতেই পারছো দুজনকে। এই তো হলো ঘটনা। এবার যে শব্দগুলো উচ্চারণ করিনি, সেই শব্দগুলো আমার চ্যানেলের স্বার্থে আমি উচ্চারণ করিনি। আশা করি তোমরা সবাই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো, সবাই পুরো বিষয়টা বুঝতে পেরেছো। ওই সময় খবরের কাগজে বলো, নিউজ চ্যানেলে বলো, বিষয়টা ছেয়ে গেছিল। বেথুয়া নাকাশিপাড়ার স্কুল মাস্টার তয় জফলা আকার,
বা ক্ষয় হুসু দন্তের ন এরম টাইপের নিউজ পুরো ছেয়ে গেছিল, সব খবরের কাগজে বেরিয়েছিল না যে বেথুয়া নাকাশিপাড়া থানার স্কুল মাস্টার তার স্ত্রী সহ এরকম প্রচুর প্রচুর তোলপাড় হয়েছিল সেই সময়টা। কিন্তু আমি এখন কোথাও কিছু খুঁজে পাচ্ছি না, আর খুঁজে পাওয়া পসিবলও না। তখন আমি কিসে পড়ি? তখন আমি পড়ি 8-এ না 7-এ, 7 না 8, 7, 8 বা 9-এ উঠবো ভাব, উঠিনি এখনো, এইরকম টাইম। বুঝতে পারছো কত বছর আগের কথা। আজ থেকে প্রায় 20 বছর। আমার বাবা প্রচন্ড ভালোবাসতো, আমার বাবার জীবন ছিল আমার জেঠু জেঠি। যাই হোক, এই হলো বিষয়। তারপরে ওরা যখন মাথার ওপর থেকে চলে যায়, মানে ওরা হচ্ছে শ্বশুর শাশুড়ি, আমার ছোটদা বড়দা মেজদা, এদের বাবা মা ওই অবস্থায় চলে যায়। তারপরে আমার বাবা, বলতে নেই এগুলো, আমি বলছি কেন নিজেও জানি না। আমার বাবা তখন ছোটদার ঘর না, ছোটদা তো তখন পুলিশের চাকরি বোধহয় পেয়ে গেছিল বা পাবে বা কিছু, ছোট বৌদি অলরেডি স্কুল টিচার, ওদের কথা বাদ দিলাম। বড়দার ঘর আর মেজদার ঘর, এই দুটো ঘরের সমস্ত দায়িত্ব আমার বাবা নিয়েছিল তখন, A to Z দায়িত্ব। নিজের পায়ে দাঁড় করানোরও একটা চেষ্টা দুই ভাইকে। আর যেহেতু তখন বড়দা মেজদা কোনো কাজ করতো না, বলতে পারো যে বাড়িতে বউ বাচ্চা আছে, কিন্তু সেই অর্থে কাজ করতো না। কাজ করতো কিন্তু যেহেতু মাথার ওপর মা বাবা আছে, মা বাবার একটা অনেক নাম ডাক, তখন সেই অর্থে সেরকম বেশি কিছু করতো না। তো তার জন্য তখন আমার বাবা বড়দা মেজদা এদের সমস্ত বউ ছেলে মেয়ের সমস্ত দায়িত্ব আমার বাবা নিয়েছিল। তারপরে সেই দায়িত্ব নেওয়ার পরে বড়দাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য খুব চেষ্টা করতো, মেজদাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য খুব চেষ্টা করতো। তারপরে ওখানে একটা মুদির দোকান বাবা বলে দিয়েছিল যে এই দোকানে এসে আমি মাস কাবারি টাকা দিয়ে যাবো, বড়দার ঘর মেজদার ঘরে যেন। এইগুলো সব মানে আমার বাবার কথা, এগুলো আমার বলা ঠিক না, তাও কথার পরিপ্রেক্ষিতে কথা উঠে আসলো। তো এই কারণেই মানে ওদের প্রতি আমাদের একটা আলাদা ইয়ে, বুঝলে তো। তারপরে তো যাই হোক, পরে বড়দা একটা ভালো কাজও পেয়ে গেল, আকাশেও বড় হয়ে গেল আস্তে আস্তে। আকাশের পড়াশোনার খরচ আমার বাবা চালাতো একটা সময়। তারপরে আকাশও এখন যাই হোক খুব ভালো একটা জায়গায় চলে এসেছে, আশা করি ওকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আর মেজদাও পরে চাকরি পেয়ে গেল, সব কিছু আস্তে আস্তে ঠিকঠাক হয়ে গেল। এই তো ওদের মানে ফিনান্সিয়াল দিকটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। ওরা প্রচণ্ড ভালোবাসতো আমার বাবাকে, যেহেতু জেঠু জেঠি মারা যাওয়ার পর আমার বাবাই একমাত্র গার্জেন ওদের বাড়ির, পুরো বাড়ির কত বড় পরিবারের। হ্যাঁ, তো এই তো জেঠির ঘরে যত জেঠি, আমার জেঠি জানো তো এইরকম বড় একটা লাল টিপ পরতো, আর কানে গলায় হাতে মোটা মোটা সোনার জিনিস, মানে এইখান থেকে এই পর্যন্ত গাদা গাদা সোনার জিনিস পরে বসে থাকতো, গলায় ভর্তি সোনা, কানে এত বড় বড় জাবড়া জাবড়া সোনা, সব 24 ঘন্টা, এমন না যে কোথাও গেলে 24 ঘন্টা ওরম পরে থাকতো। তো যাই হোক, সেই সমস্ত গয়নাগাটিগুলো আমার বাবা বিক্রি করলো, করে 3 বৌমার মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিল। এইসব অনেক ঘটনা, বুঝলে তো। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। জানি না ভিডিওটা কতক্ষণের হলো পোস্ট করে দেবো, আমাকে আবার আজকের ব্লগটাও তো কন্টিনিউ করতে হবে, এত বকে গেলে হবে। চলো টাটা, সবটা ক্লিয়ার করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। সুন্দর সুন্দর কমেন্ট করো, চলো টাটা।